নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত সাহিত্য অনুরাগী বন্ধুরা। আজকে আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে চলেছি, সত্যি সেটার একটা না মজার ইতিহাস রয়েছে। কেন বললাম? আসলে এই বইটার আসল নাম কিন্তু প্রাইড অ্যান্ড প্রেজুডাইস ছিল না। লেখিকা প্রথমে এই লেখাটির নাম রেখেছিলেন ফার্স্ট ইমপ্রেশনস, অর্থাৎ প্রথম দেখায় যে ধারণা। 1797 সাল থেকে 1812 সাল পর্যন্ত তিনি এই লেখাটি লিখেছিলেন। তারপর 1813 সালে হলো প্রকাশ, এবং প্রকাশকালে লেখা ছিল না কোনো লেখিকার নাম, মানে বইয়ের কভারে শুধু লেখা ছিল বাই এ লেডি, বাই এ লেডি, একজন মহিলার লেখা। সো এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। কারণটা কি? আসলে সে সময়ের সমাজ মনে করত মেয়েদের লেখা বই এটা পড়ার যোগ্য নয়। কিন্তু কে লিখেছিলেন এই বই? আমাদের মাথায় রাখতে হবে, লিখেছিলেন জেন অস্টেন, এমন একজন লেখিকা যিনি 1800 শতাব্দীর নীতিবাক্যময় সাহিত্য আর 19 শতাব্দীর মনস্তাত্ত্বিক বাস্তববাদের মাঝে একটা সেতু তৈরি করেছিলেন। যদি আমরা জনরা হিসাবে এটাকে আমরা ক্লাসিফাই করি, এটি নোভেল অফ ম্যানার্স নামে পরিচিত। মানেটা কি? সমাজের আচরণ ও রীতিনীতি নিয়ে লেখা একটি উপন্যাস, সাথে আছে ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের মিশ্রণ। এই উপন্যাসটির নামটাই তার সারাংশ, অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। প্রাইড মানে অহংকার, আর প্রেজুডাইস মানে হচ্ছে কুসংস্কার। এই দুটো জিনিসই দুটো মানুষকে আলাদা রাখে। আবার এই দুটো জিনিস কাটিয়ে উঠতে পারলেই মেলে সত্যিকারের ভালোবাসা। আর আমরা আজকে উপলব্ধি করতে চলেছি এই যাত্রা। তো চলুন আমরা সেই যাত্রার কাহিনীতে ঢুকে পড়ি। বন্ধুরা, গল্পের শুরুতেই আমাদের কাছে একটা সমস্যা। এখানে সমস্যাটা যদি আমরা সঠিকভাবে না বুঝি, তাহলে কিন্তু এই বইটার যে কোর অর্থটা বুঝতে পারবো না। তো দেখুন, আমি স্লাইডে একটা বালি ঘড়ি, বুঝেছ, স্যান্ড ওয়াচ দিয়েছি, যার ভেতরে দেখতে পাচ্ছ সোনার কয়েন, ওকে, সোনার কয়েন এবং এই যে বিবাহের আংটি দুটো পড়ছে, ওকে। এটা একটা দারুণ সিম্বল অ্যাকচুয়ালি। তো এবারে তোমাদেরকে সমস্যাটা বলি, কি সমস্যাটা এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এখানে দেখো তিনটি আমি কার্ড দিয়েছি, ফ্ল্যাশ কার্ড। এই তিনটি ফ্ল্যাশ কার্ডে আমি এই প্রবলেমটা বা এই সমস্যাটাকে বলছি। প্রথমে বলা হচ্ছে দ্য এন্টেলমেন্ট রুল। দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এন্টেলমেন্ট রুল মানেটা কি? মিস্টার বেনেট আমাদের এই কাহিনীর যে অন্যতম, আমাদের যে পরিবার পাবো, সেই পরিবারের যিনি কর্তা মিস্টার বেনেট, এর একটা বিশাল সম্পত্তি আছে। কিন্তু সেই সম্পত্তি এন্টেল করা মানে সেটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া, শুধু পুরুষ উত্তরাধিকারী পেতে পারবে। কিন্তু মিস্টার বেনেটের কোনো ছেলে নেই, আছে 5টি মেয়ে। তাই তিনি যদি মারা যান, তাহলে সেই সম্পত্তি পেয়ে যাবে তার দুঃসম্পর্কের কোনো পুরুষ আত্মীয়। 5টি মেয়ে কিন্তু কিছুই পাবে না, পথে বসবে, একেবারে নিঃস্ব হবে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইউ নিড টু রিমেম্বার। সেকেন্ড, দ্য অনলি অপশন, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা কি? দ্বিতীয়, সেই সমাজে মেয়েদের জন্য কোনো চাকরি নেই, কোনো স্বাধীন উপার্জনের পথও নেই। তাই বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে ফাইন্ডিং এ ওয়েলদি হাজবেন্ড, একজন ধনী স্বামী খুঁজে বার করা। ভাবুন একবার, শুধু বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে। এটা কোনো রোমান্টিক চয়েস নয়, তো এটা বাঁচার লড়াই। এটা একটা মেজর প্রবলেম বলতে পারো। থার্ড, তৃতীয় কি ছিল? এমন সময়ে পাশের বাড়িতে এসে উঠলেন একজন ধনী
ও বিবাহযোগ্যা মিস্টার বিংলে। তখন মিসেস বেনেট, যিনি 5 মেয়ের মা, চোখে সোনার স্বপ্ন দেখল। এই যে উপায় আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই সাডেন লাইফ লাইন। তো এই 3টি যে মেজর আমি কার্ডগুলি তোমাদের সামনে আলোচনা করলাম, তার মধ্যে সব থেকে মেজর হচ্ছে এন্টেলমেন্ট। এই আইনটা মনে রেখো, এটাই গল্পের সবচেয়ে বড় খলনায়ক। এই কাহিনীর খলনায়ক অন্য কেউ নয়, বলতে গেলে খলনায়ক হচ্ছে আমাদের ইনি, এই বিশেষ নিয়ম এন্টেলমেন্ট। এবারে আমরা গল্পে ঢুকছি। তো দৃশ্যটা কোথায়? ম্যারিটন এর বল, যেখানে নৃত্য সভা হচ্ছে। তো সেখানে মোমবাতির আলো জ্বলেছে, সবাই চিত্তাকর্ষক পোশাক পরে এসেছে, মহিলারা হাতে গ্লাভস পরেছে। তো এই মুহূর্তটাকে উপভোগ করো। এবারে সেই মুহূর্তে কি ঘটছে, এই পাশাপাশি রাখা দুটো চিত্র তোমাদেরকে বলে দেবে। দেখো, বাম দিকে আমি বলেছি দ্য গোল্ডেন কাপল। তো সেই বলে, সেই ম্যারিটনের বলে নৃত্য সভায় কি হচ্ছে? ধনী, সুন্দর, হাসি খুশি মিস্টার বিংলে এসেছেন ওই বলের আসরে। তার সাথে আছেন তার বন্ধু মিস্টার ডার্সি। বিংলে দেখলেন এই বেনেট পরিবারের বড় মেয়েকে। কাকে? জেনকে। কি ভারী সুন্দর, কি মিষ্টি! তার পছন্দ হয়ে গেল এবং দুজনের চোখে চোখ পড়তেই মনে মনে প্রেমও সৃষ্টি হয়ে গেল। তো এই জুটি দেখতে যেন দুটো সোনার আংটি একসাথে মিলেছে। তাই জেন এবং বিংলেকে আমরা লেফট সাইডে গোল্ডেন কাপল বলেছি। নাও ডান দিকে দেখো, দ্য ফ্র্যাকচার পেয়ার। সো সেই একই বলে, দ্যাট মিন ম্যারিটনের বলে, সেখানে মিস্টার বিংলের বন্ধু ডার্সিও ছিলেন। তো এই ডার্সি, তিনি ধনী এবং দেখতেও সুদর্শন, কিন্তু সব থেকে বড় বদগুণ ছিল লোকটা অহংকারী। আর অন্যদিকে এই বেনেট পরিবারের আরেকজন মেয়ে, তার নাম ছিল এলিজাবেথ বেনেট। ও তো বুদ্ধিমান কিন্তু স্বাধীন চেতা এবং বেনেট পরিবারের দ্বিতীয় মেয়ে। তো তাকে যখন কেউ বলে, আচ্ছা তুমি ডার্সির সাথে নাচো না কেন, ডার্সি দেখতে হ্যান্ডসাম, তার সাথে একটু নেচে ফেলো না। এই প্রস্তাব যখন ডার্সির কাছে যায়, ডার্সি একেবারে ঠান্ডা গলায় প্রত্যাখ্যান করে বললেন, কি বললেন? এই মেয়ে নাচের যোগ্য নয়। এত বড় কথা! এলিজাবেথের যে অহংকার, তাতে কিন্তু বড় একটা আঘাত লাগলো। তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন, এই লোকটা একটা অসহ্য অহংকারী, এর সাথে তো কোনোদিন কথাই করব না। তো এই জন্য স্লাইডে দেখুন ডান দিকে এই জুটির মাঝখানে একটা ভাঙা কাঁচের ছবি আমি দিয়েছি, এলিজাবেথ এবং ডার্সির মাঝখানে। তো প্রথম দর্শনেই দুটো মানুষের ইগো সংঘর্ষ হয়েছে। এই একটা রাতে এই ম্যারিটনের বলে, এই নৃত্য সভায় দুটো জুটির ভাগ্য নির্ধারিত হয়ে গেল। একদিকে একেবারে সহজ সিম্পল ওয়েতে জেন এবং বিমলের প্রেম কাহিনী, আরেকটা প্রেম কাহিনী হয়তো হবে, কিন্তু দিস রোড ইজ টাফার, এটা কঠিন ছিল, তাই না? এবারে চলে আসবো পরবর্তী অংশে। এরপর গল্পে একটু জটিলতা আসে। জট পাকানো জাল আর প্রত্যাখ্যিত আংটি, এই নামে তোমরা এই অংশটাকে দেখো। একদিকে কি রয়েছে? প্রেসার টু কনফার্ম, মানে সামাজিক চাপ। কি হচ্ছে? এলিজাবেথ এর ডার্সির বিদ্বেষ। এলিজাবেথ ডার্সিকে সহ্য করতে পারছে না, তার প্রতি তার ক্ষোভ বেড়েই চলেছে এবং সেই ক্ষোভটা বেড়ে গেল কখন? একটা চরিত্রের আগমনে, তার নাম হলো উইকহ্যাম। এই উইকহ্যাম একজন সৈনিক, সুদর্শন, মিষ্টিভাষী। তিনি এসে এলিজাবেথের কানে ডার্সির বিরুদ্ধে কিছু মিথ্যা কাহিনী জুড়ে দিল, আর সেই কাহিনী এলিজাবেথ বিশ্বাস করলেন। এটা একটা সাইড। এদিকে এই
মিস্টার বেনেটের বাড়িতে আসলেন কে? মিস্টার কলিন্স। কে মিস্টার কলিন্স? মিস্টার কলিন্স হচ্ছে মিস্টার বেনেটের সেই দুঃসম্পর্কের আত্মীয় যে মিস্টার বেনেটের মৃত্যুর পর অ্যাজ পার দ্য রুল অফ এন্টেলমেন্ট ইনি হচ্ছেন সেই পুরুষ আত্মীয় যার কাছে যার সমস্ত সম্পত্তি যাবে। তো কলিন্স এই ছেলেটি বা এই লোকটি কেমন? ভীষণ পাঁচমেশালী, গোঁড়া এবং নিজেকে খুব বড় মনে করেন। তিনি এসে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কি কারণটা কি? তার মনে এইভাবে আছে যে এতে পুরো পরিবারের সম্পত্তিটি অন্তত হারিয়ে যাবে না, পরিবারের মধ্যেই থাকবে। এখন দেখুন এই গল্পের এই যে বিষয়টাতে মিস্টার কলিন্সের আশা এবং এই যে প্রপোজাল হওয়ার পরে দুটো দিক বেরিয়ে আসছে। তো এলিজাবেথ কি চয়েস করছে, আর আরেকটা দিকে আরেকটা চরিত্র পাবো শার্লটে। এই শার্লট হচ্ছে এলিজাবেথের বান্ধবী। তো এই দুজনের এই মুহূর্তে তারা কি করছে, এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে আসছে, দুটো চয়েস বেরিয়ে আসছে, দেখব। তো প্রথমে বলি এলিজাবেথ কি করলো, মানে মিস্টার কলিন্সের প্রস্তাবটাকে নিল। সে কিন্তু অত্যন্ত মানে মর্যাদার সাথে, সাহসের সাথে কলিন্সের এই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। এই প্রত্যাখ্যান শুনে স্বাভাবিক রাগ হবে। তো মিস্টার বেনেট কিন্তু খুশি যে মেয়ে টাকার জন্য এটা করেনি, কিন্তু মায়ের প্রচন্ড রাগ হয় এবং সবাই বলে যে এলিজাবেথ নাকি পাগলামি করেছে। কিন্তু এলিজাবেথ আমরা জানি নিজের আত্মসম্মান বিক্রি করেননি। এটাই তো এই কাহিনীর সব থেকে বড় একটা মানদণ্ড। এদিকে চলে আসবো শার্লটে, এলিজাবেথের বান্ধবী। তার পুরো নাম ছিল শার্লট লুকাস। সেই একই কলিন্সের যে বিয়ের প্রস্তাব তিনি গ্রহণ করেন। তাহলে এই যে প্রেমটা, এই যে বিবাহের প্রস্তাব অ্যাকসেপ্টেন্সটা, তোমাদের কি মনে হয় কোনো প্রেম আছে? না, প্রেম নেই এবং এই রিলেশনশিপে কোনো উত্তেজনাটাই নেই। কিন্তু তিনি জানেন, অর্থাৎ শার্লট লুকাস হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে, যে টাকা ছাড়া বুড়ো হওয়ার চেয়ে এইরকম একজন কাউকে, টাকাওয়ালা মানুষকে বিয়ে করে নেওয়া ভালো। তো অস্টিন এখানে দুটো পথ দেখালেন। একটা হচ্ছে যেটা এলিজাবেথ চয়েস করলো, ওটা হচ্ছে হৃদয়ের পথ, আর শার্লটে চয়েস যেটা করলো সেটা হচ্ছে বাস্তবতার পথ। তো তোমরাই বলো কোনটা সঠিক। অস্টিন কিন্তু সরাসরি বলছেন না, পাঠকের সামনেই রেখে দিচ্ছে, তোমরা বিচার করো। এবারে চলে আসবো এই বইয়ের সবচেয়ে নাটকীয় দৃশ্যে। এই নাটকীয় দৃশ্যটাকে বুঝতে হলে তোমাদের 4টি ফ্ল্যাশ কার্ডে বুঝতে হবে। নাম্বার 1 আসবো বিট্রিয়াল, মানে বিশ্বাসঘাতকতা। হঠাৎ এই ঘটনা হয়ে যাওয়ার পরে জেন এর কাছে খবর এলো যে মিস্টার বিংলে তিনি লন্ডনে চলে গেছেন এবং তিনি নাকি আর লন্ডন থেকে ফিরবেন না। ইতিমধ্যে এলিজাবেথ কোথা থেকে জানতে পেরেছেন যে এই সব কিছুর পেছনে নাকি ডার্সি আছে। কারণ ডার্সি নাকি মনে করেছিলেন জেনের পরিবার, অর্থাৎ মিস্টার বেনেটের পরিবার নাকি ভালগার, অর্থাৎ অমার্জিত। তাই তিনি তার বন্ধুর একটা স্ট্যাটাস আছে, তাই জন্য তার বন্ধুকে সে সরিয়ে নিয়েছিলেন। তো স্বাভাবিক এই খবরটা যখন জেন পাবে তাহলে কি হবে ভাবো। জেন কিন্তু ভেঙে পড়লেন। এবারে দ্বিতীয় আসবো দ্য কনফ্রন্টেশন। কি হচ্ছে এই এই পার্টি আমরা দেখতে পাবো যে এলিজাবেথের সাথে ডার্সির সরাসরি দেখা হচ্ছে এবং এতে এলিজাবেথ খুশি তো হওয়ার দূরের কথা, প্রচন্ড রাগলেন। আর এই তখনই কিছু একটা ঘটলো। কি ঘটলো? 3rd নাম্বার, একটা প্রপোজাল এলো। কে? ডার্সি প্রপোজালটা করছে। ডার্সি এসে এলিজাবেথকে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার পরিবার নিম্ন শ্রেণীর আর আপনার মা তো অসহ্য, সব মিলিয়ে আপনাকে বিয়ে করাটা আমার যদিও মোটেও উচিত নয়, তবুও আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। ভাবো কাউকে এরকমভাবে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তাই না? এই মানুষটা ভালোবাসার কথা বলছে কিন্তু একই সাথে অপমান করছে।
এটা কি প্রেমের প্রস্তাব নাকি উপকারের ভান? সত্যি আমাদের মানে অসহ্য লাগছে শুনতে। যাই হোক, তোমাদের কি মনে হয় এলিজাবেথ এই প্রস্তাবে রাজি হবে? এলিজাবেথকে আমরা যতটা জেনেছি স্বাধীন চেতা মেয়ে সে। তো এলিজাবেথ একটুও না ভেবে বললেন, আপনি যদি একজন ভদ্রলোকের মতো প্রস্তাব দিতেন আমি হয়তো ভাবতাম, হ্যাঁ, আপনি তো অভদ্র, নিষ্ঠুর, এবং আপনিই শেষ মানুষ যাকে আমি বিয়ে করতাম। ছি! এই দৃশ্যটা যদি আমরা একটু ভালো করে দেখি পুরোটা চারটা সিনকে, দুটো মানুষ, দুটো অহংকার, দুটো মানুষের মধ্যে কত ক্ষোভ রয়েছে একে অপরের প্রতি। তো চলে আসবো পরবর্তী অংশে। আসলে এই পার্টটি একেবারে ক্লাইম্যাক্স পার্ট। এখানে কিন্তু কাহিনীর আসল মোড়টা ঘুরবে। তো কি হচ্ছে এখানে, এলিজাবেথের প্রত্যাখ্যানের পর ডার্সি এলিজাবেথের প্রতি একটা চিঠি লেখে। এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্লাইডে দেখুন, আমি আপনাদেরকে একটা ম্যাগনিফাইং গ্লাস চিঠির উপর রেখে সেই সত্যিটা উদ্ঘাটিত করেছি। তো এটাকে আমরা ডার্সিস ডিফেন্স নাম দিয়েছি। তো ডার্সি কি সাফাই দিচ্ছে দেখব। জেন ও বিংলের সম্পর্ক নষ্ট করেছিলেন তিনি, কারণ তিনি সত্যিই মনে করেছিলেন জেন এর মনে বিংলের জন্য প্রকৃত প্রেম নেই, কিন্তু তিনি ভুল ছিলেন। কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না, তিনি আসলে চেয়েছিলেন তাদের মধ্যে নিগুড়ভাবে প্রেমটা হোক, তাই তিনি চেয়েছিলেন। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে উইকহ্যামস, যে উইকহ্যাম আমাদের এলিজাবেথকে অনেক মিথ্যা কথা বলেছে এবং তার নামে অনেক কুৎসা রটিয়েছে। তিনি উইকহ্যাম আসলে কেমন, সে কে ছিল, তার সম্পর্কে এখানে ব্যক্ত করেছে। তো এই কথা শুনে যেন পুরো বোমা ফাটল। ডার্সি জানালেন উইকহ্যাম কোনো ভদ্রলোকই নয়, সে ডার্সির 15 বছরের যে ছোট বোন জর্জিনা, তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সম্পত্তির লোভে পালিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল। যাই হোক, ডার্সি বুঝতে পেরে সময় মতো থামিয়েছিলেন। আর উইকহ্যাম সেই লোক যার মিষ্টি কথা এলিজাবেথ বিশ্বাস করেছিলেন। তো এলিজাবেথ চিঠিটা পড়লেন, শুধু পড়লেন নয়, বারবার বারবার পড়লেন। তারপর মনে মনে বললেন, এই যে কাহিনীর আমাদের এই যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসের সব থেকে মানে মেজর একটা, মানে যদি বলা যায় যে বক্তব্য, আমি নিজেকে কতটা ভুল বুঝেছিলাম, আমি কতটা আমার প্রেজুডাইসের দ্বারা অন্ধ হয়েছিলাম, যে আমি একজন মিথ্যা ঠক, একজন প্রতারকের কথা বিশ্বাস করেছিলাম। সো এই মুহূর্তটাই, এই চিঠি পড়েই এলিজাবেথের প্রেজুডাইসের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল। তো একজন তো পারলো, এবারে আমাদের দেখার বিষয় আরেকজন পারলো কিনা, অর্থাৎ ডার্সি। হ্যাঁ, ডার্সিও পেরেছে, তার কারণ তার এই চিঠিটায় প্রমাণ। এবারে চলে আসবো সবচেয়ে এই কাহিনীর যে চরিত্রগুলি মেজর একটা প্রবলেমের শিকার হয়, বিপদের শিকার হয়। তো একটা পাথর পড়লে যেমন করে দেখি যে সব পাথরগুলো পড়ে যায়, এটাকে আমরা ডমিনো ইফেক্ট বলি। তো সেই ডমিনো ইফেক্টের মধ্যে যে একসাথে কতগুলো সমস্যা আসে এই কাহিনীতে এক এক করে দেখব। প্রথমে দেখব লিডিয়ার বেপরোয়া কাজ। লিডিয়া জানো নিশ্চয়ই, এই বেনেট পরিবারের সবচেয়ে ছোট ও বোকা মেয়ে লিডিয়া। সে ওই ওই উইকহ্যাম যে বদমাস প্রতারক, তার সাথে পালিয়ে গেছে। এই কি কথা! এবং সব থেকে বাজে জিনিস হচ্ছে ভিক্টোরিয়ান সমাজে এরকম জিনিস কখনোই গ্রহণযোগ্য নয়, তারা বিয়ে না করেই একসাথে লিভিং টুগেদার থাকছে। তো ভাবো একবারে সে সময় এটা একদম একটা ভয়াবহ সামাজিক অপরাধ ছিল। দ্বিতীয় যেটা হলো বিষয়, ফ্যামিলির রেপুটেশন। সেই সমাজে একটা মেয়ের অসৎ আচরণ মানে পুরো পরিবারের সম্মান নষ্ট। বেনেট পরিবার মুহূর্তে সমাজের চোখে আপেক্ষীয় হয়ে গেল। এই মুহূর্তে করণীয় কি হবে কিছুই খুঁজে পাচ্ছে না। এদিকে জেন ও বিংলের মধ্যে যেটুকু সম্পর্ক তৈরি হচ্ছিল, ভাবো এই কলঙ্কে তাও ধুলোই মিশে গেল। কোনো ভদ্র পরিবারের ছেলে এই মিস্টার বেনেটের পরিবারের মেয়েকে বিয়ে করবে, ভাবতে সত্যিই অসুবিধা হবে। চতুর্থ,
আর ঠিক এই মুহূর্তে যখন এলিজাবেথ বুঝতে পেরেছেন ডার্সি কতটা ভালো মানুষ, কতটা তাকে ভুল বুঝেছিলেন, ঠিক তখনই এই কেলেঙ্কারি নিশ্চিত করে দেয় যে ডার্সির মতো মানুষ কখনো এই পরিবারে বিয়ে করবেন না। এলিজাবেথ একটু আশা করেছিলেন যে ডার্সি হয়তো তাকে বিয়ে করবে, কিন্তু এই যে ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবে ডার্সিও মন ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে। তো 4 নম্বর ডমিনোটা ভাঙতে দেখুন খুব যেন একেবারে ভেঙে যাচ্ছে। তো এটাই আসলে এলিজাবেথের মনের এই সংশয়টা, অর্থাৎ এলিজাবেথের যে স্বপ্ন সে যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাহলে এখন কি আর কোনো আশা নেই? দেখবো আমরা পরবর্তী অংশে। দেখো এইদিকে দুটো আমি অংশ দেখাচ্ছি একটা দাঁড়িপালার মাধ্যমে। একদিকে রয়েছে হাম্বলড প্রাইড, আর আরেক দিকে রয়েছে কঙ্কর্ড প্রেজুডাইস। আর পেছনে দেখা যাচ্ছে একটা বিশাল আলিশান প্রাসাদ, আর এটা হচ্ছে সেই পেমবার্লি, যেটা হচ্ছে বিখ্যাত সেই বাড়ি যেখানে সমস্ত ঘটনা ঘটছে। সো এবারে একদিকে দেখো দ্য হিরোইক সিক্রেট, কি বলতে চাইছি এখানে, এখানে কেউ জানতো না, কিন্তু ডার্সি চুপি চুপি এই বেনেট পরিবারের পরম উপকারী হয়ে গেছে। সে উইকহ্যামকে খুঁজে বার করেছিলেন এবং উইকহ্যামের বিশাল যে ঋণ ছিল সেই ঋণটাকে নিজের টাকা দিয়ে মিটিয়ে দিয়েছিলেন। আর তারপরে উইকহ্যামকে জোর করে লিডিয়াকে বিয়ে করিয়ে দিয়েছিলেন। এই কাজটা তিনি সম্পূর্ণ গোপনে করেছিলেন এবং এর জন্য তিনি কোনো প্রশংসার আশাই করেছিলেন না, শুধুমাত্র একটাই কারণে, তার এলিজাবেথের প্রতি ভালোবাসা আর প্রেম, যাতে করে তার কষ্টটা কমে। আর যখন এলিজাবেথ এটা জানতে পারল, এলিজাবেথ বুঝলেন যে এই মানুষটা কতটা বদলেছে আর কতটা সত্যিকারের ভালো মানুষ। এটাই ছিল সেই হিরোইক সিক্রেট। এবারে আসলো আইডিয়াল ইউনিয়ন। ডার্সি তারপর বিংলেকে উৎসাহ করে বোঝালেন যে সত্যিই জেন তাকে ভালোবাসে এবং বিংলেকে বললেন তুমি যাও জেনকে প্রস্তাব দাও, এবং সেই মতো বিংলে জেনকে বিয়ের প্রস্তাব দেয়। আর জেন এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন। আর ডার্সি দ্বিতীয়বার এলিজাবেথকে প্রস্তাব দিলেন। এই প্রস্তাবের সময় কিন্তু এলিজাবেথ কোথাও ডার্সির মধ্যে ওই অহংকারী ভাব দেখলেন না, কোনো শ্রেণী বৈষম্য নেই, শুধু রয়েছে বিনম্র ভালোবাসা, অর্থাৎ হাম্বলড হয়ে গেছে প্রাইড, আর প্রেজুডাইসও এখন আর নেই। এলিজাবেথ এই প্রস্তাব শুনে হ্যাঁ বললেন, কারণ তার প্রেজুডাইসও এতদিনে কেটে গেছে। তাই দাড়িপাল্লার দুটো দিক দেখো একেবারে সমান, অর্থাৎ কোনোটাই বেশি কম নেই। তাই দুজনের নিজেদের যে দোষ, সেই দোষ থেকে তারা একে অপরে মুক্ত। এই কাহিনীর আরও কিছু ছোট্ট ছোট্ট অংশ, আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, কিন্তু এত যদি কাহিনী নিয়ে বলি তাহলে শেষ হবে না আলোচনা। আমাকে আরও অনেক কিছু আলোচনা রয়েছে, তাই যদি তোমরা ইন ডিটেল সামারি চাও তাহলে আলোচনা করা যেতেই পারে একটা অন্য ক্লাসে। চলে আসবো এই কাহিনী রিলেটেড মেজর ফ্যাক্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসবো এই কাহিনীর দুটো মূল চরিত্রের বিশ্লেষণ নিয়ে। প্রথমে আসবো ডার্সিকে নিয়ে, ফিটজ উইলিয়াম ডার্সি পুরো নাম, আর পরে আসবো এলিজাবেথ বেনেটকে নিয়ে। তো দুজনেই দুই চরিত্রের বলা হয় সমাহার, কিন্তু একটা জায়গায় এসে তাদের দুটো চরিত্রের কোথাও আমরা সংমিশ্রণ দেখেছি। এবারে তোমাদের কাছে প্রশ্ন, ডার্সি কোথায় ভুল করেছিল? আসলে উত্তরটা আমিই দিচ্ছি। সে সামাজিক মর্যাদাকে সবকিছুর উপরে রেখেছিল প্রথমে, আবেগ প্রকাশে তার অসুবিধা হচ্ছিল প্রথমে, নিজের গণ্ডির বাইরের মানুষদের সে অবহেলা করত। তাই তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে তার কি শিখতে হবে? উত্তর হচ্ছে সত্যিকারের চরিত্র সামাজিক শ্রেণীর চেয়ে বড়, যেটা ডার্সি পরে উপলব্ধি করেছিল। ডান দিকে চলে আসবো এলিজাবেথ। এলিজাবেথের ভুল কোথায় ছিল?
সে নিজের বুদ্ধিমত্তার উপর বেশি ভরসা রেখেছিল এবং তাই প্রথম দেখায় মানুষকে সে বিচার করে ফেলেছিল। আর এই বিচারের ফলে উইকহ্যামের মিষ্টি কথাই তিনি ভুলে গেছিলেন আসল সত্যটা, এবং দার্সির সত্যিকারের মনটাও প্রথমে সে দেখতে পায়নি। তাহলে তাকে কি শিখতে হবে? শিখতে হতো নিজের বিচার শক্তিতেও কিছুটা হলেও আমাদের নম্রতা দরকার। তাহলে যদি আমরা সিনথেসিস করে দিল চরিত্রকে, তাহলে তারা একে অপরকে কি একদম কাহিনীর শেষ পর্যন্ত যখন নিয়ে যায় তারা কি নিজেকে বদলালো? এই জন্যে দুই টাইপের চরিত্র আসে, ফ্ল্যাট ক্যারেক্টার, রাউন্ড ক্যারেক্টার। রাউন্ড ক্যারেক্টাররা কাহিনীর সাথে সাথে পরিবর্তন হয়, আমরা তাই দেখব। এলিজাবেথের করা সমালোচনা ডার্সিকে ভালো মানুষ করে তোলে, আর ডার্সির গোপন এই যে হেল্প এলিজাবেথকে নিজের পক্ষপাত থেকে বুঝতে সাহায্য করে। আসলে অস্টেনের এটাই সবচেয়ে বড় বার্তা, আমরা একে অপরকে আরো ভালো মানুষ করে তুলতে পারি, আমরা একে অপরের প্রতি ট্রাস্ট, ভালোবাসা এবং একটু সময় দিয়ে বোঝার, আর কিছুই নয়। চলে আসবো এই কাহিনীতে 4টি বিবাহ আমরা পাই, এবং সেই 4টি বিবাহ থেকে আমরা কি পেলাম। একেবারে বাম দিকে নিচে চলে আসো, লিডিয়া এবং উইকহ্যামের এই বিবাহকে বলা হয়েছে কি? লালসা ও নির্বুদ্ধিতার ভালোবাসা। আমরা দেখলাম আবেগের বশে লিডিয়া পালিয়ে গেল। কার সাথে? এক প্রতারক উইকহ্যামের সাথে। তাহলে উইকহ্যাম হচ্ছে প্রতারক আর লিডিয়া হচ্ছে বোকা। তাহলে এই বিয়েতে না আছে ভালোবাসা, না আছে সম্মান। তাহলে এটা একটা গ্যারান্টিড ডিজাস্টার এই বিয়েটা ছিল। দ্বিতীয় আসবো শার্লটে এবং কলিন্সের বিবাহ। এই বিবাহটাকে বলা হয়েছে বিজনেস ডিল, কারণ এই বিবাহে কোনো ইমোশন ছিল না, তবে প্র্যাকটিক্যালি ডিসিশন ছিল। এখানে কেউ অভাব অনটন দেখবে না। শার্লটে জেনে বুঝে বেছে নিয়েছিল এই কলিন্সকে, কারণ তার কাছে আর অপশন ছিল না। তাই দিস ইজ not a marriage but a business deal. Now the third marriage, that was between Jane and Bingley. এই বিয়েটা ছিল পিওর অ্যাফেকশন, মানে বিশুদ্ধ স্নেহর। দুই চরিত্র, একদিকে সুন্দরী সুশীল জেন, আরেকদিকে বিংলে। এখানে জেনের নিজের অনুভূতি সরাসরি বলতে না পারা এবং কোথাও এই ঘনঘটার মধ্যে একটা দুঃখে হতাশায় চলে যাওয়া এবং সবশেষে আবার একত্রিত হওয়া। তো এটা পিওর অ্যাফেকশন ছাড়া আর কিছুই নয়। চতুর্থ, এলিজাবেথ এবং ডার্সির, এটাকে আমরা আইডিয়াল বলে থাকি। পারস্পরিক সম্মান, বৌদ্ধিক ইকুয়ালিটি এবং একে অপরের ভুল শুধরানোর মাধ্যমে ব্যক্তিগত বিকাশ। আসলে এটাই অস্টিনের মতে সত্যিকারের বিয়ের আদর্শ। শুধু টাকার জন্য নয়, বা শুধু আবেগের বশে বিয়ে করলে হবে না, দরকার সম্মান, দরকার বোঝাপড়া। তাই দ্য বেস্ট কাপল, দ্য বেস্ট ম্যারেজ ইজ বিটুইন এলিজাবেথ অ্যান্ড ডার্সি। আই হোপ বুঝেছ এটা। চলে আসবো এবারে অস্টিন যে পার্টিকুলারাইজড একটা নিজস্ব জগৎ তৈরি করেছে তার লেখার মাধ্যমে, সেটাকে বুঝতে হবে। তো এখানে 3টি আমি সার্কেল রেখেছি, ভেন ডায়াগ্রাম রেখেছি এবং একটাতে ইউনাইটেড করেছি। প্রথমে আসবো ফ্যামিলি নিয়ে। পরিবারই হলো সেই সমাজে একজন মানুষের পরিচয় ও সামাজিক মর্যাদার উৎস। চরিত্র তৈরি হয় পরিবারে, ভালোর জন্য হোক বা সে মন্দের জন্য হোক। মিসেস বেনেট কিভাবে মেয়েদের বিয়ের কথা ছাড়া আর কিছু ভাবতেন না, এটা একটা যেমন খারাপ, ঠিক তেমনি আমরা দেখেছি লিডিয়া কতটা বেপরোয়া। এগুলো সবই কিন্তু পরিবারের প্রভাব। এবং
এলিজাবেথের এই যে প্রথম দেখায় চরিত্র বিশ্লেষণ করে ফেলা, এটাও কিন্তু পরিবারের শিক্ষা। দ্বিতীয় আসবো ক্লাস, এটাকে বলা হয় সামাজিক শ্রেণী। অস্টিন শ্রেণীর অহংকারকে সর্বদাই বিদ্রুপ করেছে। যারা ক্লাস নিয়ে কথা বলে, তাদের ওয়েলথনেসকে নিয়ে বেশি মহড়া করে, তাদেরকে তিনি বিদ্রুপ করেছেন। আমাদের এই কাহিনীতে যে চরিত্রের কথা গল্প বলতে গিয়ে বলিনি, তিনি ছিলেন ডার্সির যিনি আন্ট ছিল, তার নাম ছিল লেডি ক্যাথরিন ডিবোর্গ। তো তিনি অত্যন্ত ওয়েলদি, তিনি তাকে হাস্যকর বানিয়েছেন। কিন্তু ডার্সির মতো সত্যিকারের উদার উচ্চবিত্তকে তিনি সম্মান করেছেন। মানে অস্টিন বলছেন, টাকা থাকলেই ভদ্রলোক হওয়া যায় না, কিন্তু টাকা থাকলেই মানুষকে সাহায্য করার ক্ষমতা থাকে, এবং টাকা থাকলেই ভালো হওয়ার একটা উপায় থাকে, বাট সবাই করতে পারে না। আরেকটি রয়েছে প্রাইড অ্যান্ড ভ্যানিটি, অহংকার বনাম অহমিকা। এই দুটোকে আলাদা করা খুব জরুরি। প্রাইড মানে নিজের সম্পর্কে নিজের এক বিশাল ধারণা, আর ভ্যানিটি, ভ্যানিটি মানে অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে এবং সেটা নিয়ে আমি আমাকে এরকম ভাবে, এটা আসক্তি। তো ডার্সির প্রাইড আছে, সে নিজেকে বড় মনে করে, আর অন্যদিকে মিসেস বেনেটের ভ্যানিটি আছে, সবাই কি বলছে সেটা নিয়ে সে বেশি মাথা ঘামায়। আর এর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ম্যারেজ মার্কেট, যেখানে পরিবার, শ্রেণী আর অহংকার সব মিলিয়ে একটা রণক্ষেত্র হয়ে গেছে। চলে আসবো এই স্লাইডে, যেখানে একটা সুন্দর মানচিত্র দিয়ে বোঝানো হচ্ছে ম্যারিটন, ল্যাংবোর্ন হাউস, নেদারফিল্ড এস্টেট। ওকে, কিন্তু দুই পাশে দেখো কোথায় কামান রয়েছে, কোথায় মানচিত্র রয়েছে। এরকম দেওয়ার কারণটা কি? আসলে প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। দ্য নেপোলিয়নিক ওয়ার্স, যেটা 1797 থেকে 1815 সময়ে ঘটেছিল। গল্পটা যখন লেখা হচ্ছিল তখন ইংল্যান্ড নেপোলিয়ন এর ফ্রান্সের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করছিল, আর গোটা ইউরোপ জুড়ে ছিল রক্তপাত। কিন্তু অস্টিনের উপন্যাসে এসব কিন্তু কিচ্ছুই নেই, আছে শুধু বাগানের চা, পার্টি, বল ড্যান্স, গসিপ, এগুলোই। এটা কি অস্টিনের বাস্তব থেকে পালিয়ে যাওয়া নাকি অন্য কিছু? না, উত্তরটা নাই। বরং অস্টিন খুব চালাকি করেছেন। গল্পে যে মিলিটিয়া রেজিমেন্ট দেখিয়েছিলেন, এবং উইকহ্যাম ছিল একজন মিলিটারি, একজন রেজিমেন্ট বা সেনাদল থাকছে মেরিটনে, ভাবো উইকহ্যাম যাদের সাথে কাজ করে, এটা সেই যুদ্ধের সরাসরি ফল। তাহলে যুদ্ধ নেই বললে তো ভুল কথা। অস্টিন বলছেন, দুনিয়ায় যতই যুদ্ধ হোক, সমাজের ভিতরে ছোট ছোট ঘরে, বসার ঘরে, বলের আসরে, এর থেকে বড় যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধ হলো মানুষের অহংকার ও পক্ষপাতের যুদ্ধ, আর এই যুদ্ধ চলতেই থাকবে। বাইরের যুদ্ধ দেখে দেশের আমরা হয়তো নায়কদের মনে রাখি, কিন্তু ভেতরের যুদ্ধ, সেটা যে কতটা কঠিন, সেটাই এই উপন্যাস দ্য প্রাইড অ্যান্ড প্রিজুডিসের বিষয়। অত্যন্ত সুচারুভাবে তিনি করেছেন। এবারে আসবো জেন অস্টিন কিভাবে তিনি একজন মহিলা লেখিকা হিসাবে কতটা ইফেক্টিভ, তিনি সেটা এখানে সমাজের কাছে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। প্রথমত তিনি কিন্তু অ্যানোনিমিটি বজায় রেখেছে। জেন অস্টিন ইংরেজি সাহিত্যের সবচেয়ে সেই সমস্ত রচনাগুলোর উচ্চ মানের লেখা যেগুলো হয়েছিল লিখেছিলেন তার মধ্যে, কিন্তু তার জীবদ্দশায় একটি বইয়েও তার নাম ছিল না। সব প্রকাশিত হয়েছিল এইভাবে, বাই এ লেডি। মৃত্যুর পরে বেরোয় তার আসল পরিচয়। একবার ভাবুন, এত বড় প্রতিভা কিন্তু নাম বলার অধিকার নেই, এ কেমন সমাজ? দ্বিতীয় ছিল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। অস্টিন নিজে কখনো বিয়ে করেননি। সে সময়ে এটা ছিল একটা প্রায় অকল্পনীয় ব্যাপার, যেখানে
বিবাহ ছিল একটা বড় একটা মার্কেট, বিয়ে করাটাই ছিল একটা বিশাল বিষয়। তিনি বেছে নিয়েছিলেন লেখকের জীবন এবং তিনি সারা জীবন অবিবাহিত ছিলেন, স্বাধীন ছিলেন। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা ও বৌদ্ধিক সম্মানের ভিত্তিতে বিয়ে হওয়া উচিত, আর তার এই বিশ্বাস তিনি এলিজাবেথ বেনেটের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। আর সব থেকে বড় কথা, তিনি একজন সোশ্যাল ক্রিটিক ছিলেন। এলিজাবেথ বেনেট তৈরি করে অস্টেন আসলে সেই আইনকে আঘাত করেছিলেন যেখানে মেয়েদের সম্পত্তি দেওয়া হয় না, যে আইনে মেয়েদের বাঁচার জন্য বিয়ে করাতে বাধ্য করাতে হতো। তার বিদ্রোহ ছিল নীরব, কিন্তু সেই বিদ্রোহের ধাক্কা 200 বছর পরে হলেও টের পাওয়া গেছে। এখন কিন্তু মহিলারাও কিন্তু সেই পৈতৃক সম্পত্তি ভার পায়। এবারে এই পুরো প্রাইড অ্যান্ড প্রেজুডাইস থেকে আমরা 3টি ঘর পেয়েছি। একটা হচ্ছে লংবোর্ড, যেটাতে মিসেস বেনেটরা থাকতেন, রোজিংস লেডি ক্যাথরিনের বাড়ি, এবং পেম্বারলি ডার্সির বাড়ি। এই 3টি যে এস্টেট থেকে আমরা কি বিশেষ আমরা মেসেজ পেলাম? লংবোর্ড একেবারে ছোট্ট বাড়ি, সাদামাটা, দুর্বল, এন্টেলমেন্টের কারণে যে কোনো দিন হাতছাড়া হয়ে যেতে পারে। এই বাড়ি সিম্বলিক্যালি বেনেট মেয়েদের অনিশ্চিত আর্থিক ভবিষ্যতের সিম্বল বলা যেতে পারে। রোজিংস লেডি ক্যাথরিন ডিবোর্গের বাড়ি বিশাল, জাঁকজমকপূর্ণ, সবকিছু এখানে দেখানো, কিন্তু ভেতরে হচ্ছে শূন্য। এটা কিসের সিম্বল করছে? এটা টাকার অহংকার, এবং এই সমস্ত মানুষের মধ্যে নেই কোনো ইমোশন, প্যাশন, এগুলো দেখানো হয়েছে। লেডি ক্যাথরিন যখন বললেন যে এলিজাবেথ তোমার মতো সাধারণ মেয়ে ডার্সিকে বিয়ে করতে পারবে না, তখন বুঝতে হবে যে এই রোজিংসের মানসিকতা কতটা। পেম্বারলি ডার্সির বাড়ি, এটাও বিশাল, সুন্দর, প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনো কৃত্রিমতা নেই। এটা কিসের প্রতীক? আসলে ডার্সির প্রকৃত, ডার্সির সৎ উদার চরিত্রের প্রতীক ছিল। সো মজার ব্যাপার হলো, এলিজাবেথ পেম্বারলি দেখার পরেই ডার্সির সম্পর্কে তার মন পরিবর্তন শুরু করে। অস্টেন একটু রসিকতা করেই বলতে চাইছেন, বাড়ি বলে দিচ্ছিল মানুষটা আসলে কেমন। আসলে এটা অ্যাকচুয়ালি মজার ছিল, সে বলেছিল। সো এবারে চলে আসবো আজকের দিনেও এই গল্পটা কেন আমাদের কাছে ম্যাটার করে। স্লাইডে দেখো একটা পাথরের সেতু দেখতে পাচ্ছ। বাম পাশে 18th সেঞ্চুরি ডিডাকটিসিজম, মানে 1800 শতাব্দীর উপদেশমূলক সাহিত্য, আর ডান পাশে রয়েছে ভিক্টোরিয়ান রিয়ালিজম, মানে 19 শতাব্দীর মনস্তাত্ত্বিক বাস্তববাদ। আর সেতুর ভিতর দিয়ে দেখা যাচ্ছে একটা হৃদয় এবং একটা মস্তিষ্ক। দিস ইজ দ্য হার্ট, দিস ইজ দ্য ব্রেন। ওকে, মানে প্রেম এবং বুদ্ধি। জেন অস্টেন আসলে এইটাই করছে, ব্রেন এবং হার্টের মিশ্রণ ঘটাচ্ছে। তার আগের লেখকরা উপন্যাস লিখতেন নীতি শেখাতে, মানে এটা ভালো, এটা মন্দ, তো এইসব জিনিসটা বোরিং। তারপরে লেখকরা আবার ঢুকলেন গভীর মনস্তাত্ত্বিক নিয়ে, কিন্তু অস্টেন মাঝখানে এলেন, এমন কিছু করলেন নায়ক নায়িকা দুজনেই দোষী, দুজনেই আবার সেই দোষ থেকে বিকশিত হলো। এইরকম কিন্তু আগে কেউ করেনি। আর সবচেয়ে বড় শিক্ষাটা এটাই পেলাম, দ্য কানেকশন requires the courage to admit when we are wrong. This is the ultimate line you need to remember. মানে কি? সত্যিকারের সম্পর্কের জন্য সাহসের দরকার। যখন আমরা ভুল করি এবং সেটা স্বীকার করার সাহস রাখি, ওটাই হলো ট্রু লাভ। ডার্সিকে স্বীকার করতে হয়েছিল যে এই ক্লাস ডিস্টিংশন, শ্রেণীগর্ভ ভুল। এলিজাবেথকে স্বীকার করতে হয়েছিল পক্ষপাতদুষ্ট বিচার সত্যিই ভুল। এই
স্বীকারোক্তিটুকুই প্রেমকে সত্যিকারের তুলে তোলে। আর এই কারণেই আজকে 200 বছরেরও বেশি পরেও আজকের দিনে দাঁড়িয়ে এই উপন্যাসটি প্রাসঙ্গিক। কারণ মানুষের অহংকার আর পক্ষপাত এগুলো কখনো পুরনো হয় না। প্রতিদিনই আমরা কাউকে প্রথম দেখায় বিচার করি, প্রতিদিনই আমরা ভুল করি। অস্টিন বলছেন, ভুলটা স্বীকার করো, আর দেখবে তারপর জীবনটা কতটা সুন্দর। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আজকের কাহিনী তোমাদের ভালো লেগেছে।